আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অনিয়ম ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হলো তৃতীয় দফায় 1000 ইউনিয়ন পরিষদের নির্বাচন, 3 জেলায় 4 জন নিহত। খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত, এই রোগের চিকিৎসা দেশে সম্ভব নয় বলছেন তার চিকিৎসকরা। দেশের বিরুদ্ধে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র থাকলেও মানুষের উন্নয়নে কাজ করছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। করোনায় 3 জনের মৃত্যু, ওমিক্রন শনাক্ত হওয়া দেশ থেকে যাত্রী আগমনে নিষেধাজ্ঞা ও সভা সমাবেশ সীমিত করার সুপারিশ পরামর্শ কমিটির। এবং নিরাপদ সড়ক ও হাফ ভাড়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ অব্যাহত, বিআরটিএ কার্যালয়ে ঘেরাও কর্মসূচির ব্যাপারে অনড় শিক্ষার্থীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিক্ষিপ্ত অনিয়ম ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হয়েছে তৃতীয় দফার 1000 ইউনিয়ন পরিষদের নির্বাচন। কারচুপির অভিযোগে ভোট বর্জন করেন স্বতন্ত্র প্রার্থীদের অনেকে। তবে বেশিরভাগ এলাকায় ভোটার উপস্থিতি উৎসাহব্যঞ্জক ছিল। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম। প্রত্যন্ত অঞ্চলের ভোটে সকাল থেকেই উৎসবের আমেজ। শীত উপেক্ষা করে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। বিশেষ করে নারী ও বয়স্ক ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনা বাড়ে বিভিন্ন এলাকায়। জাল ভোট দেয়াকে কেন্দ্র করে কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নে সাইফুল্লাহ কান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দাউদকান্দি উপজেলার সদর উত্তর ইউনিয়নের ভাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও উত্তেজনা দেখা দেয়। ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এদিকে জামালপুরে মেলান্দহে বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট বই ও সিল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। ফেনীর ছাগলনাইয়া উত্তর মন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 4 ইউপি সদস্য প্রার্থীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুনামগঞ্জের সুরমা ইউনিয়নের বালিকান্দি কেন্দ্রে আওয়ামী লীগ ও জাপা সমর্থকদের মধ্যে সংঘর্ষে 3 জন আহত হয়। এই ঘটনায় আধা ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত থাকে। মেহেরপুরের 6টি ইউনিয়নে বেশিরভাগ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীদের এজেন্ট দেখা যায়নি। বুড়িপোতা ইউনিয়নের গবিপুরে ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারতে দেখা গেছে। নরসিংদী সদর ও রায়পুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গুলিবিদ্ধ হয়ে অন্তত 30 জন আহত হয়। কারচুপির অভিযোগ এনে আমাদিয়া ইউনিয়নে নির্বাচন বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী নাজিমুদ্দিন ভূঁইয়া। এছাড়াও নির্বাচন বর্জনের ঘটনা ঘটেছে বিভিন্ন এলাকায়। আমার জীবনের নিরাপত্তা এবং আমার 19 বছরে যারা আমার নেতাকর্মী ছিল তাদের জীবনের নিরাপত্তার কথা ভেবে আমি নির্বাচন বর্জন করলাম। নির্বাচন বয়কট করছি এই জন্য যে ব্যালট পেপার নিয়ে এসছে সকালে, কিন্তু দেখা গেছে ব্যালট পেপারের অনেক ব্যালট পেপারে সিল মারা, আগে থেকে সিল মারা রয়েছে। মানিকগঞ্জে নবগ্রাম ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফরহাদ হোসেন। নওগাঁর বাদলগাছি উপজেলার মিঠাপুর ইউনিয়নে কয়েকটি কেন্দ্রে ভোটারদের চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পেপার না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বগুড়া সদর শাহজাহানপুর ও ধুনট উপজেলার 27টি ইউনিয়নে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মৌলভীবাজারে একটি পৌরসভা ও 23টি ইউনিয়নের নির্বাচনে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে ভোটারদের মধ্যে। সেখানে শ্রীমঙ্গল পৌরসভায় ভোট নেওয়া হয় ইভিএম এর মাধ্যমে। সকাল থেকে কুড়িগ্রাম, মাগুরা, গাইবান্ধা, সুনামগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকায় ভোটারদের ভালো উপস্থিতি দেখা গেছে। এ দফায় 33টি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হয়। একরামুল হক সায়েম, এটিএন বাংলা।
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় মুন্সিগঞ্জ, নরসিংদী এবং লক্ষ্মীপুরে 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জে মারা গেছে 2 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট শেষে সন্ধ্যা 6:30টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে বিজয়ী সদস্য প্রার্থী রাবেয়া বেগমের ভাগিনা শাকিল মোল্লাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর আগে একই উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় টেলিফোন মার্কার চেয়ারম্যান সমর্থক রিয়াজুল শেখকে পিটিয়ে হত্যা করা হয়। এজন্য আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের দায়ী করছে নিহতের পরিবার। এদিকে নরসিংদীর রায়পুরায় একটি কেন্দ্রে ভোট গণনার পর সহিংসতায় 1 জনের মৃত্যু হয়। এ সময় 4 পুলিশ সদস্য সহ আহত হয় কমপক্ষে 10 জন। আর লক্ষ্মীপুরের রামগঞ্জের ইসাপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় প্রাণ হারান সাজ্জাদুর রহমান সজীব নামের এক ছাত্রলীগ নেতা। সহিংসতা কম হয়েছে উল্লেখ করে এই ধাপের ইউপি নির্বাচনকে মডেল ভোট বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার। নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউনিয়ন পরিষদে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, তবে অনিয়মের অভিযোগে সারা দেশে 21টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন সচিব আরও বলেন, বিক্ষিপ্ত ঘটনায় 24 জন আহত হয়েছেন। সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রার্থী এবং তাদের ফলোয়ার্স যারা, তারা কিছুটা হলেও সহনশীল ছিলেন। এটি যদি সবাই থাকেন, নিঃসন্দেহে আপনারা যে প্রত্যাশাটি যে আপনারা করেছেন যে আমরা সহিংসতা মুক্ত নির্বাচন দেখব কিনা, আমি তো মনে করি আজকে যে নির্বাচনটি হয়েছে এটা একটা মডেল হতে পারে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। এই রোগের চিকিৎসা দেশে সম্ভব নয় জানিয়ে তার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক FM সিদ্দিকী বলেছেন, বেগম জিয়াকে বাঁচাতে হলে দ্রুত ইউরোপ অথবা আমেরিকায় নিতে হবে। বেগম জিয়ার গুলশানের বাসায় সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে তার মৃত্যু ঝুঁকি বাড়বে। আরও জানাচ্ছেন মইনুল আহসান। জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা জানাতে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এলেন তার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ডের সদস্যরা। বেগম জিয়ার গুলশানের বাসায় সংবাদ সম্মেলনে বোর্ড প্রধান অধ্যাপক FM সিদ্দিকী বলেন, লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের পাকস্থলীতে কয়েক দফা রক্তক্ষরণ হওয়ায় এখন তিনি মৃত্যু ঝুঁকিতে রয়েছেন। ওনার ইসোফেজিয়াল ভ্যারিসেস আছে, অর্থাৎ ওনার সিরোসিস অফ লিভার ডায়াগনোসিস ওই সময় পরিপূর্ণভাবে, যেটা আমরা আগে থেকে বলে আসছিলাম যে সিরোসিস অফ লিভার, যেটা ওনার আলট্রাসোনো, সিটি স্ক্যান এবং লিভার পরীক্ষার মাধ্যমে যাচ্ছিল, এটা ডিকম্পেনসেটেড বলে, অর্থাৎ এটা এতদিন ধরে লিভার তার ফাংশন এবং কিছুটা ধরে রেখেছিল, এখন এটা কম্পেনসেট আর করতে পারছে না, গিভ আপ করেছে। সেখানে ম্যাসিভ হেমোরেজ হয়ে উনি শকে চলে গিয়েছিলেন। দেশে বেগম জিয়ার চিকিৎসা সম্ভব নয় জানিয়ে তিনি আরও বলেন, দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করা না গেলে তাকে বাঁচানো যাবে না। আশেপাশের দেশ তো নাই, এটা সিঙ্গাপুর, ব্যাংককে এই ধরনের স্টেন্ট নাই, এবং এটা একটা টেকনিক্যাল হাতের কাজ। আমরা করছি utmost to the level best possible, not only in this country, in this subcontinent. গুরুতর অসুস্থ অবস্থায় গত 13 নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। সেখানে সিসিওতে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন। মইনুল আহসান, ATN বাংলা, ঢাকা। দেশের বিরুদ্ধে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র থাকলেও মানুষের উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই কথা জানান। সুপরিকল্পিত লক্ষ্য থাকলে প্রতিবন্ধকতার মধ্যেও দেশ এগিয়ে যায় বলে মন্তব্য করেন তিনি। এ সময় অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশি সুচিকিৎসার দাবি জানান দলটির সংসদ সদস্যরা। জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, মুক্ত বলেই তিনি চিকিৎসা নিতে পারছেন। শফিউল আলম সুজানের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ায় জাতীয় সংসদের সমাপনী বক্তব্যের শুরুতেই সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি লক্ষ্য স্থির করে কোনো একটি দেশ যদি এগিয়ে যায়,
তাহলে সেটা কিন্তু অর্জন করা সম্ভব, সেটা আমরা প্রমাণ করেছি। তিনি বলেন, আওয়ামী লীগ টানা কয়েকবার ক্ষমতায় থাকার কারণে দেশ এগিয়ে যাচ্ছে, তবে এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি মহল নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেও জানায় প্রধানমন্ত্রী। যেটাই বলুক, যত সমালোচনাই করুক, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা কাজ করে যাব। তবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশের এই গতি যেন আর কেউ রোধ করতে না পারে। আচ্ছা, অনেক রকমের চক্রান্ত থাকবে, কিন্তু সেগুলি মাথা নিয়েই আমাদের চলতে হবে। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার বিষয়ে বিএনপির সংসদ সদস্যের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া দেশের ভেতরে যেখানে খুশি চিকিৎসা নিতে পারেন, তবে বিদেশে চিকিৎসার বিষয়ে আইনে বাধা রয়েছে। উনি অবশ্যই মুক্ত, উনি অবশ্যই আমাদের কাস্টডিতে নাই, উনি অবশ্যই সরকারের কাস্টডিতে নাই, উনি অবশ্যই ওনার চিকিৎসা এখান থেকে যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবেন এবং সেটা তিনি নিচ্ছেন। শিক্ষার্থীদের হাব ভাড়ার ব্যাপারে সংশ্লিষ্টদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান সংসদে বিরোধী দলীয় উপনেতা GM কাদের। জনগণের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। শফিল আলম সুজন, ATN বাংলা, ঢাকা। বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার মতে, দলটি মুখে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বললেও তা তারা বিশ্বাস করে না। জাতীয় সংসদ কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে সৌদি পরিবহন মন্ত্রী ইঞ্জিনিয়ার সালেহ নাসের আল জাসিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করেন। এ সময় যশোর, খুলনা এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্পে সৌদি সরকারকে বিনিয়োগের আহ্বান জানান ওবায়দুল কাদের। বিএনপি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের কথা মুখে বলল, তারা অন্তরে কতটা বিশ্বাস করে সেটা তাদের কর্মকাণ্ড, তাদের আচার আচরণে প্রকাশ পায়। তাদের সময়কালে তারা দুর্নীতি ও লুটপাটকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। নিজ দলে গণতন্ত্রহীনতা থাকলে সরকার পরিচালনা কিভাবে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, সেটি আজকে জনগণের প্রশ্ন। রাজনীতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আর কোনো অস্তিত্ব না থাকায় দলটি ষড়যন্ত্র নির্ভর হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার মতে, চিকিৎসা নয়, অসুস্থতার দোহাই দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই বেগম জিয়াকে বিদেশে পাঠাতে চায় বিএনপি। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের 10 নম্বর ওয়ার্ডের 10টি ইউনিটের সম্মেলনে হাসান মাহমুদ এসব কথা বলেন। বেগম খালেদা জিয়া তার পছন্দ অনুযায়ী এভার কেয়ার হাসপাতালে আছে। যদি সেখানে ভালো চিকিৎসা না হয়, দরকার হলে বিদেশ থেকে বিশেষজ্ঞও আনা যায়। সেটি করবেন না, বেগম খালেদা জিয়াকে বিদেশেই পাঠিয়ে দিতে হবে। এটির উদ্দেশ্য হচ্ছে বেগম খালেদা জিয়াকে এই অজুহাতে বিদেশে পাঠিয়ে দিয়ে বিদেশে বসে তারেক জিয়া যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রকে আরো বেগবান করা, খালেদা জিয়া যাতে সেখান থেকে রাজনীতি করতে পারে সেটির ব্যবস্থা করা। রাজনৈতিক স্থিতিশীলতা ও উদার বিনিয়োগ নীতির কারণে দেশে বিদেশি বিনিয়োগ বাড়ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দক্ষ জনশক্তি গড়ে চতুর্থ শিল্প বিপ্লব থেকে সর্বোচ্চ সুবিধা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির অঙ্গীকার করেন তিনি। আপেল মাহমুদের রিপোর্ট। দেশের অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও মাথাপিছু আয় বৃদ্ধি সহ সব ধরনের শর্ত পূরণ করে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে এখন বাংলাদেশ। ওয়েলকাম টু সোনার বাংলা। দেশের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে 11টি সম্ভাবনাময় খাত চিহ্নিত করে রাজধানীতে শুরু হয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন 2021। গণভবন থেকে রাজধানীর হোটেল রেডিসনে ভার্চুয়ালি যুক্ত হয়ে 15টি দেশের অংশগ্রহণে এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের 100টি অর্থনৈতিক অঞ্চল ও 39টি হাইটেক পার্কে বিনিয়োগে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। 3 দফা নির্বাচনে জয়লাভের ফলে দেশে বিরাজমান রাজনৈতিক স্থিতিশীলতা, দক্ষ পরিশ্রমী জনপদ সৃষ্টি,
আকর্ষণীয় প্রণোদনার মাধ্যমে উদার বিনিয়োগ নীতি এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল বাজারের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানের জন্য বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের প্রতি আস্থার ফলে 7% বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসছে পুনঃবিনিয়োগের মাধ্যমে। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে আইনগত ও অবকাঠামো সহ নীতিগত সহায়তা দেওয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছি। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক অগ্রাধিকার বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি ও সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পাদনের কাজ করে যাচ্ছি। আমাদের 12 কোটি বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। অত্যাধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনসম্পদ সৃষ্টির মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লব থেকে সর্বোচ্চ সুবিধা আহরণের প্রস্তুতি আমরা নিচ্ছি। বিশ্বে বাংলাদেশে পণ্যের বাজার সৃষ্টি ও দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে এবারের সম্মেলনটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরও 3 জনের মৃত্যু হয়েছে। সবশেষ 24 ঘন্টায় 19,811 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন 205 জন। শনাক্তের হার 1.03%। মৃতদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,978 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়া দেশ থেকে যাত্রী আগমনে নিষেধাজ্ঞা এবং দেশে সব ধরনের সভা সমাবেশ ও লোক সমাগম সীমিত করা সহ 4টি সুপারিশ করেছে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। অনলাইনে কমিটির 48তম সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। সুপারিশের মধ্যে আরও রয়েছে বিদেশ থেকে আগতদের 14 দিনের কোয়ারেন্টিন নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা। এদিকে অনলাইন সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার নাজমুল ইসলাম জানিয়েছেন, ওমিক্রন শনাক্ত বিমানবন্দর সহ সব বন্দরে স্ক্রিনিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। ধানমন্ডি 27 নম্বর সড়ক অবরোধ করে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীরা জানান, সড়ক নিরাপদ করতে 9 দফা বাস্তবায়ন না হলে আগামী মঙ্গলবার বিআরটিএ কার্যালয় ঘেরাও কর্মসূচি থেকে সরে আসবেন না তারা। রাবেয়া আক্তার, সুবর্ণার রিপোর্ট। অর্ধেক বাস ভাড়ার দাবিতে যখন রাজপথে শিক্ষার্থীরা, তখন সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় নটরডেম কলেজের ছাত্র নাইমের। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। টানা কয়েকদিন ধরে সড়কের অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা। সড়ক নিরাপদ করতে দাবি বাস্তবায়নে রোববার চতুর্থ দিনের মতো রাস্তায় নেমে অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। আমরা চাই আমাদের যেন একটি নিরাপদ সড়ক দেওয়া হোক, একটি ডিজিটাল ট্রাফিক সিস্টেম দেওয়া হোক, যেখানে আমাদের লাইটগুলোকে ফলো করা হবে, যেখানে জেব্রা ক্রসিং ফলো করা হবে। নিরাপদ সড়কটা আর নামা না লাগে, সরকার এটা নিশ্চিত করুন। শিক্ষার্থী দেখলে বাসে তুলতে চায় না কন্ডাক্টররা। নেই নারীদের জন্য নির্ধারিত সিট, এমন নানা অভিযোগ জানিয়ে দিতে থাকে স্লোগান। কিভাবে উন্নয়নশীল হবে? আমরা ছাত্র সমাজে যদি আমাদের কোনো অধিকার না পাই, আমরা বাসে উঠতেই পারি না। হেল্পাররা আগেই না করে দেয় যে বাসে ওঠা যাবে না, হাফ পাস মানে দিলেই উঠা যাবে। রাস্তা আটকে প্রতিদিনের মতো যানবাহনের লাইসেন্স যাচাই করে তারা। এতে সড়কের দুপাশে তৈরি হয় দীর্ঘ যানজট। দুর্ভোগে পড়েন নগরবাসী। গণপরিবহনের অর্ধেক ভাড়া নিশ্চিত করা সহ 9 দফা দাবি দ্রুত বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করা না হলে আরও কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেয় তারা। আমাদের যতদিন পর্যন্ত হাফ পাস না মানা হবে, নিরাপদ সড়কের আইন না প্রস্তাব করা হবে, ততদিন পর্যন্ত আমরা রাস্তা আন্দোলন চালিয়ে যাব। আমাদের জানা মতে যে পুলিশ স্টেশন থেকেই নাম্বার প্লেট দেয়, তাহলে এখন এটা নাম্বার প্লেট লাগানো হয়নি কেন? শিক্ষার্থীদের দাবির ব্যাপারে সরকারের উচ্চ মহলে আলোচনা চলছে বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। ছাত্রদের যে সকল দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়ার প্রতি সদস্য সরকার বিবেচনা করছে। তবে সড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ তৈরি করা কোনোভাবেই কাম্য নয়, এমনটাই প্রত্যাশা নগরবাসীদের। রাবেয়া আক্তার, সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা।
সড়কে শিক্ষার্থীদের গাড়ির কাগজপত্র কিংবা ড্রাইভারের লাইসেন্স যাচাই বাছাই করার সময় আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের হয়রানি করছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সন্ধ্যায় রাজধানীর উত্তরখানের কাঁচকুড়ায় আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় উত্তরখানে একটি পুলিশ ক্যাম্প স্থাপন ও ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো জায়গায় এমনভাবে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, মানুষের যাতায়াতের অসুবিধা হয়ে যায়। একটা রোগী, ইমার্জেন্সি রোগী যদি তাকে আটকিয়ে রাখা হয়, সে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই ধরনের বাস্তবতার মুখে তাদেরকে হয়তো সরে যেতে বলা হচ্ছে এবং সেই ধরনের কোনো ঘটনা হয়তো হতে পারে। আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনী কোনো বিষয়ে, কারণ তাদেরও ছেলে মেয়ে আছে, তারা এই ধরনের কিছু করতে পারে বলে আমি বিশ্বাস করি না। তারপরে যদি করে থাকে আমি সেটা দেখব। পেছানো হয়েছে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় প্রস্তুত না হওয়ায় আগামী ৮ ডিসেম্বর নতুন দিন ঠিক করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান। হুমায়ুন চিস্তির রিপোর্ট। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণার জন্য রোববার সকালে কারাগারে থাকা ২২ আসামিকে আদালতে আনা হয়। পৌনে ১২টার দিকে তাদের হাজতখানা থেকে আদালতের এজলাসে নেওয়া হয়। বেলা ১২:১৫টার দিকে বিচারক আদালতে আসেন। তবে রায় ঘোষণা মুলতবি করে ৮ ডিসেম্বর নতুন দিন ঠিক করেন আদালত। অত্র মামলায় ৪৬ জন সাক্ষী হয়েছে এবং আসামি পক্ষে সাফা সাক্ষী দিচ্ছেন ৬ জন। টোটাল ৫২ জন সাক্ষী পর্যালোচনা করা এবং রায় লেখা এই সময়টা ৪-এর সম্ভবত কভার হয় নাই, তাই তিনি সময় নিয়েছেন। আলোচিত এ মামলার ২৫ আসামির সবাই বুয়েটের শিক্ষার্থী। এদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ৮ জন। ৩ আসামি শুরু থেকেই পলাতক। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনা হয়নি বলে অভিযোগ আসামি পক্ষের আইনজীবীর। চার্জশিটে উল্লেখ আছে বড় ভাইয়ের নির্দেশে মারছে। বড় ভাইরা কারা, কোন বড় ভাইয়ের কাজটা করলো? এখানে একটা বিরাট গাফলতি আছে এবং বুয়েট কর্তৃপক্ষকে এই মামলায় আইনগতভাবে জড়িত করার প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। রায় শুনতে সকালে আদালতে আসেন নিহত আবরারের বাবা। দ্রুত সময়ে রায় ঘোষণার প্রত্যাশা করেন তিনি। নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেরেবাংলা হলে থাকতেন তিনি। ভারত বাংলাদেশের বিভিন্ন চুক্তির সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। ওই দিন রাত ৩টার দিকে শেরেবাংলা হলের দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন আবরারের বাবা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আগামী ২৬শে ডিসেম্বর শুরু হচ্ছে ঘাটারচর কাঁচপুর সড়কে নগর পরিবহন সেবা। প্রাথমিক পর্যায়ে এই রুটে বিআরটিসির বাস চলবে, তবে শর্ত মেনে যে কোনো পরিবহন এতে যুক্ত হতে পারবে। নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠক শেষে ঢাকার ২ মেয়র জানান, বাস মালিকদের অসহযোগিতার কারণে ঘোষণা অনুযায়ী ১ ডিসেম্বর ওই রুটে বাস সেবা চালু করা যাচ্ছে না, যদিও এ অভিযোগ মানতে নারাজ বাস মালিকরা। শারফুল আলমের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের প্রথম দিন থেকেই রাজধানীতে বাস রুট রেশনালাইজেশন শুরু হওয়ার কথা ছিল। সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষামূলকভাবে ঘাটারচর থেকে কাঁচপুর সড়কে সেদিন থেকেই বাস চলার প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়। তবে কমিটির বৈঠক শেষে ঢাকার ২ মেয়র জানান, বাস মালিকরা তাদের দেওয়া প্রতিশ্রুতি রাখেননি। যে কথাটা ওনারা দিয়েছিলেন তার থেকে আমরা এরকম কোনো বাস পাই নাই, মাত্র ৬টি বাস পেয়েছি। ২৬শে ডিসেম্বর ১০০টি বাস ঘাটারচর থেকে সাইনবোর্ড পর্যন্ত চলার জন্য, এবং বিআরটিসি তারা কনফার্ম করেছে বিআরটিসি বাস দিবে। কতক্ষণ যাত্রী থাকবে? ৫ মিনিট পিক আওয়ার, অফ পিক আওয়ারে হচ্ছিল ১০ মিনিট, সেভাবে অপেক্ষার সময় নির্ধারণ করে। রাজধানী সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছে সিটি কর্পোরেশন। এবার আর কাউকে ছাড় দিতে নারাজ নগর অভিভাবকরা। ১৬৪৬টি যেই বাস চিহ্নিত করা হয়েছে যেগুলো রুট পারমিট বিহীন, সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযান করব এবং সেই অভিযান কঠোর অভিযান হবে, শুধু জরিমানা না, আমরা সেগুলো জব্দ করব। অনুষ্ঠানে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জানিয়েছেন, সিদ্ধান্ত অনুযায়ী বাস চলাচলে ওই সড়কে অনুমতি নিয়েছিলেন
অনেক ব্যবসায়ী। নতুন নিয়ম অন্তর্ভুক্ত করায় ব্যবসায়ীদের ব্যয় বাড়বে বলেও মনে করেন তিনি। 420টা গাড়ি যারা রোড পারমিটের জন্য আবেদন করেছে, যারা স্লিপ নিয়েছে, তাদেরকে ছাড়া আর কাউকে দেওয়া হবে না। এই জিনিসটা আমাদের ওয়াকিবহাল আমরা ছিলাম না। নতুন করে 420টা গাড়ি যেটা পারমিট দিবেন, এখন 120টা গাড়িকে এটার মধ্যে ইনক্লুড করে দিয়ে পারমিট দেন, তাহলে আমরা এই গাড়িগুলো রেডি করছি। তখন ওনারা এতে সম্মতি দেন না। প্রাথমিক পর্যায়ে ই-টিকেটিং এর মাধ্যমে বিআরটিসির 30টি ডাবল ডেকার বাস চলবে ওই সড়কে। তবে শর্ত মেনে যে কোনো পরিবহনের বাসও যুক্ত হতে পারবে বলেও সবাই সিদ্ধান্ত নেওয়া হয়। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। শীত মৌসুম শুরু হলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ডেঙ্গু পরিস্থিতি। চলতি মাসে 3000-এরও বেশি রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। পরিসংখ্যান বলছে এবছর এখন পর্যন্ত 27,000 মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। নজিবুর রহমানের রিপোর্ট। শীত মৌসুম শুরু হলেও এখনো দাপট দেখাচ্ছে এডিস মশা। বছর শেষে এসেও প্রতিদিন হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় 100 জন। গাজীপুরের বাসিন্দা আব্দুল মোত্তালিবের 8 বছরের সন্তান আক্রান্ত হন ডেঙ্গুতে। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় ভর্তি করা হয় ঢাকা শিশু হাসপাতালে। তো ওইখানে আমাকে 2 দিন রাখছে। 2 দিন রাখার পর যখন চিকিৎসার অবনতি হয়েছে, তারপরে এখানে ওনারা রেফারেন্স করে পাঠাইছে। কিন্তু ওইখানে যে ওষুধগুলো দিচ্ছে সম্পূর্ণ নিষিদ্ধ, মানে সব হায়ার অ্যান্টিবায়োটিক দিচ্ছে। এখানে অ্যান্টিবায়োটিকের কোনো অংশই নাই, শুধু স্যালাইন আর শুধু নাপা সিরাপ। তাদের মতো আরও অনেক রোগী সঠিক চিকিৎসা না পেয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নগরীর হাসপাতালগুলোতে। নোয়াখালীতে এটা নির্ণয় করতে পারে না, এরা বলছে একটা জীবাণু। তখন আমরা এখানে আসছি, আসার পর ওনারা পরীক্ষা নিরীক্ষা করে পরের দিন আমাদেরকে রিপোর্ট দিচ্ছে ডেঙ্গু। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে, যশোর, নোয়াখালী, কুমিল্লা, শ্রীপুর, মানে বলার মতো না। এটা যে এক ধরনের কি ধরনের একটা পেরেশান গার্জিয়ানদের জন্য। গেল সপ্তাহে দেশে 540 জন রোগী ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে, যার মধ্যে 20 নভেম্বর রোগীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। করোনা মহামারীর মধ্যে ডেঙ্গুর প্রকোপ ছিল চ্যালেঞ্জিং। তবে এমন পরিস্থিতি ধীরে ধীরে কাটিয়ে ওঠার কথা জানিয়েছেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার খলিলুর রহমান। আমরা প্রায় 550-এর মতো ডেঙ্গু রোগী কিন্তু এই হাসপাতালে চিকিৎসা দিয়েছি। একটা সুখের বিষয় যে একজনও মারা যায়নি। ডেঙ্গু যদি সঠিক সময়ে সে ডায়াগনোস্টিক যে ডাক্তারের পরামর্শ থাকে, তাই কিন্তু ডেঙ্গুর মর্টালিটি খুবই কম। আমাদের ঢাকার মধ্যে যে সমস্যাটা হচ্ছে যে এখনও কিন্তু অনেক আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে এবং এই বিল্ডিংয়ে কিন্তু প্রজনন সারা বর্ষব্যাপী থাকে, সেখানে পানি জমে থাকে, বৃষ্টি না হইলেও পানি জমে থাকতেছে। এইটা কিন্তু আমাদের এখন একটা বড় বাধা। ডেঙ্গুটা যদিও ওইভাবে মহামারীর মতো দেখা না দিলেও কিন্তু এটা লং লাস্টিং হচ্ছে। ডেঙ্গু মোকাবেলায় শহর কেন্দ্রিক সিটি কর্পোরেশনের উদ্যোগ বাস্তবায়নে সকলের সহায়তা প্রয়োজন বলেও মত দেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, বন্দর এবং জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে সৌদি সরকারি ও বেসরকারি কোম্পানি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎকালে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক সেবা মন্ত্রী প্রকৌশলী সালেহ বিন নাসের আল জাসের বলেন, 30টিরও বেশি সৌদি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। তিনি আরও বলেন, সৌদি আরব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এ সময় আগামীতে দুদেশই পারস্পরিক উন্নয়নে একসঙ্গে কাজ করবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, বাংলাদেশ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের জন্য বিনিয়োগের দুয়ার উন্মুক্ত করেছে। মানব পাচারের দায়ে লক্ষ্মীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলকে 7 বছর কারাদণ্ড দিয়েছে কুয়েতের আপিল আদালত। একই সাথে তাকে 27 লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে। সাজা ভোগের পর পাপুলকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ওই রায়ে। হাই প্রোফাইল এই মামলায় ঘুষ নেয়ার দায়ে অভিযুক্ত হন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল জাররাহ এবং মানব সম্পদ বিভাগের হাসান আল কাদের। দুজনকেই 7 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। বাংলাদেশ থেকে কুয়েতে নেয়ার কথা বলে শ্রমিকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ লুটে নেয়ার অভিযোগে শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে এই মামলা হয়। এরপর গত 7 জুন কুয়েত সিটি থেকে গ্রেফতার হন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে স্বাধীন কমিশন কেন গঠন করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।
আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও আইজিপি সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে পুলিশ অভিযোগ তদন্ত কমিশন নামে একটি স্বাধীন কমিশন গঠনের নির্দেশনা চেয়ে গত ২৮ ফেব্রুয়ারি রিট করেন সুপ্রিম কোর্টের ১০২ জন আইনজীবী। ১৪৫ পৃষ্ঠার রিট আবেদনের সাথে সংযুক্তি আকারে ১৫২২ পৃষ্ঠার ডকুমেন্ট দেয়া হয়। রিটে তদন্ত কমিশন গঠনের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি, অবসরপ্রাপ্ত আইজিপি, অবসরপ্রাপ্ত সচিব, আইনের শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠনের অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়। পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর অপরাধের কমপ্লেইন অর্থাৎ অভিযোগ রিসিভের ক্ষেত্রে এবং তদন্তের ক্ষেত্রে স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হবে না, এই মর্মে ৩ সপ্তাহের রুল জারি করেছেন। এবং তিনি এটিও বলেছেন যে প্রয়োজন মনে করলে গুরুত্বপূর্ণ আইনজীবী যারা আছেন, সিনিয়র আইনজীবী আছেন, তাদেরকে এমিকাস কিউরি হিসেবে ডাকবেন, শুনানির সময়, এই পর্যায়ে নয়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আধুনিক ও মানসম্মত চিকিৎসার প্রতিশ্রুতি নিয়ে মিরপুরে ১০০ শয্যা বিশিষ্ট আধুনিক আলোক হাসপাতালের উদ্বোধন করেছে আলোক হেলথ কেয়ার লিমিটেড। আনুষ্ঠানিকভাবে এই হাসপাতালের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এ সময় প্রতিষ্ঠানটিতে বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার, ডায়াগনস্টিক সুবিধা ও অত্যাধুনিক আইসিইউ, এইচডিইউ, ডায়ালাইসিস সহ সমন্বিত চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে জানান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন। সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, আগা খান মিন্টু এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। আন্তর্জাতিক সংবাদ। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে করোনা পজিটিভ হওয়া ৬১ বিমান আরোহীর মধ্যে ১৩ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর দুটি ফ্লাইটের প্রায় ৬০০ আরোহীর নমুনা পরীক্ষায় ওই ৬১ জনের করোনা ধরা পড়ে। এর আগে গত বুধবার প্রথমবারের মতো করোনার নতুন এই স্ট্রেইন শনাক্তের কথা জানায় দক্ষিণ আফ্রিকা। একে উদ্বেগের ধরন হিসেবে শ্রেণীভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাথমিক তথ্য প্রমাণে দেখা গেছে অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রন অনেক বেশি সংক্রামক। এখন পর্যন্ত এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, বতসোয়ানা, ইসরায়েল এবং হংকংয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক মুনতাসির মামুনের নানাবিধ গবেষণা নিয়ে ১২টি গবেষণা গ্রন্থ রচনা করেছেন ৮ জন গবেষক। মুনতাসির মামুনের ৭০ বছরের পদার্পণ উপলক্ষে তার সুহৃদ ও ছাত্ররা প্রিয় শিক্ষককে শ্রদ্ধা জানাতে এই পদক্ষেপ নেন। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে গবেষণা গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা, কথা সাহিত্যিক আনিসুল হক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং জাতীয় ৪ নেতা সহ মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। পরে বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্য ও জাতীয় ৩ নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন খায়রুজ্জামান লিটন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। মেহেরপুরে তেলবীজ জাতীয় ফসল পেরেলা চাষে সাফল্য পেয়েছেন কৃষকরা। উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ এই তেল চাষ বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে পারলে দেশে তেলের চাহিদা মিটবে বলে মনে করেন তারা। স্থানীয় কৃষি বিভাগ বলছে, পেরেলা বীজ সাধারণত আফ্রিকায় উৎপাদিত হলেও জুন জুলাইয়ের দিকে বাংলাদেশের আবহাওয়ায় লাগানো সম্ভব। এছাড়া বর্তমানে মেহেরপুরে লাগানো হয়েছে দক্ষিণ কোরিয়ার বীজ। উচ্চ মাত্রায় পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় এটি দিয়ে উন্নত মানের ভোজ্য তেল তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন গবেষকরা। বাংলাদেশ পাকিস্তান সিরিজের খবর।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে 2 ইনিংস মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে 83 রানের লিড নিয়েছে বাংলাদেশ। দিন শেষে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ 4 উইকেটে 39 রান। এর আগে তাইজুল ইসলামের স্পিন জাদুতে প্রথম ইনিংসে 286 রানে অল আউট হয় পাকিস্তান। এতে 44 রানের লিড পায় টাইগাররা। 116 রানে 7 উইকেট নেন তাইজুল। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন মমিনুর রিপন। লিড থাকলেও কিছুটা হতাশা নিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ। শুরুর 2 সেশনে দাপট দেখালেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় দিনের শেষটা নিজেদের করে নিতে পারল না স্বাগতিকরা। প্রথম ইনিংসের মতো নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই হতাশ করেছে টাইগাররা। দলের মাত্র 14 রানে শাহিন আফ্রিদির এলবির ফাঁদে পড়েন সাদমান। মাত্র 2 বল করে খেলে সাজঘরের পথ ধরেন নাজমুল হোসেন ও মমিনুল হক। এরপর দলীয় 25 রানে সাইফ হাসান আউট হলে শুরুতেই কঠিন বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মুশফিকুর রহিম আর ইয়াসির আলীর দৃঢ়তায় আর বেশি বিপদ বাড়েনি। তবে চতুর্থ দিনের শুরুতে কঠিন পরীক্ষার আভাস দিয়ে রাখলেন পাকিস্তানি বোলাররা। এর আগে বাংলাদেশকে চোখ রাঙানো পাকিস্তানি ব্যাটিং লাইন আপ একাই ধসিয়ে দেন স্পিনার তাইজুল ইসলাম। ফ্লাইট, আর্ম বল, টপ স্পিন, নিজের ঝুলিতে থাকা সব অস্ত্র সানিয়ে থিতু হতে দেননি সফরকারী ব্যাটসম্যানদের। দিনের প্রথম ওভারেই ফেরান 52 রান করা আব্দুল্লাহ শফিক আর 0 রানে আজহার আলীকে। স্বাগতিকদের মায়াবী স্পিনে 182 রানের চতুর্থ উইকেট হারায় সফরকারী দল। বাবর আজমকে ফেরান মেহেদি মিরাজ। লাঞ্চের আগেই ফাওয়াদ আলমকে তৃতীয় শিকার বানান তাইজুল। এক প্রান্তে চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে টাইগারদের গলার কাটা হয়ে দাঁড়িয়ে যান আবিদ আলী। তবে ব্যক্তিগত 133 রানে তাকেও বিদায় করেন সেই তাইজুলি। এরপর হাসান আলীকে আউট করে ক্যারিয়ারের নবমবার 5 উইকেটের স্বাদ পান বাঁহাতি এই স্পিনার। স্পিনারদের দাপটের দিনে রিজওয়ান আর সাজিদের উইকেট শিকার করেন ইবাদত। শেষ ব্যাটসম্যান হিসেবে ফাহিম আশরাফকে 38 রানে তাইজুল ফেরালে 44 রানের লিড নেয় টাইগাররা। সাকিবকে সরিয়ে পাকিস্তানের বিপক্ষে সেরা বোলিং ফিগারের মালিক বনে যান তাইজুল। চট্টগ্রাম টেস্টের 2 দিনে 10 উইকেট আর তৃতীয় দিনে 14 ওভার আগে খেলা শেষেও উইকেট পড়েছে 14টি। ব্যাটিং সহায়ক 22 গজে ক্রমেই বাড়ছে বোলারদের দাপট। তাতে তৃতীয় দিন শেষেই দারুণ এক রোমাঞ্চের আভাস দিচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। মমিনুর রিপন, এটিএন বাংলা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। পার্টেক্স খেলার খবর। চৌষট্টি দলের 181 জন বক্সারের অংশগ্রহণে আগামীকাল শুরু হচ্ছে বঙ্গবন্ধু পুরুষ ও মহিলা জাতীয় বক্সিং প্রতিযোগিতা। এ উপলক্ষে বক্সিং ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন জানান, প্রতিযোগিতায় 151 জন পুরুষ ও 30 জন মহিলা বক্সার মোট 19টি ওজন শ্রেণীতে লড়াই করবেন। ফেডারেশনের সহসভাপতি পারভেজ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। 8টি দেশের 252 জন খেলোয়াড়ের অংশগ্রহণে আগামী 1 ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন সিরিজ। এ উপলক্ষে ব্যাডমিন্টন ফেডারেশনের সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার আব্দুল মালিক জানান, 10 দিনের এই টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে 53 লাখ টাকা। প্রতিযোগিতায় 156 জন পুরুষ ও 96 জন মহিলা শাটলার অংশ নেবেন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম শিকদার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। অনিয়ম ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে শেষ হলো তৃতীয় দফায় 1000 ইউনিয়ন পরিষদের নির্বাচন। 3 জেলায় 4 জন নিহত। খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত। এই রোগের চিকিৎসা দেশে সম্ভব নয় বলছেন তার চিকিৎসকরা। দেশের বিরুদ্ধে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র থাকলেও মানুষের উন্নয়নে কাজ করছে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। করোনায় 3 জনের মৃত্যু। ওমিক্রন শনাক্ত হওয়া দেশ থেকে যাত্রী আগমনে নিষেধাজ্ঞা ও সভা সমাবেশ সীমিত করার সুপারিশ পরামর্শ কমিটির। এবং নিরাপদ সড়ক ও হাফ ভাড়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ অব্যাহত। বিআরটিএ কার্যালয়ে ঘেরাও কর্মসূচির ব্যাপারে অনড় শিক্ষার্থীরা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।